আগুনের ভয়াবহ ঝুঁকিতে রাজধানীর মার্কেট ও শপিং মলগুলো অগ্নিকাণ্ড মোকাবিলায় কোনো মার্কেটেই নেই প্রস্তুতি। তার দেখতেছেন, সবকিছু দেখতেছেন, যে কোনো সময় সার্কিট হয়ে আগুন লাগতে পারে। নির্বাপনের কোনো ব্যবস্থা নাই, কখন কি হয় বলা যায় না। পর্যাপ্ত প্রাণীর ব্যবস্থা হলে ভালো হয়। ফায়ার সার্ভিসের আশায় আমরা বসে থাকি। ঈদের আগেই লাইসেন্স বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। বঙ্গবাজার নিউ মার্কেটের গাউসিয়া মার্কেটের কথা বলেন, এগুলো খুবই ভয়াবহ এবং ডেঞ্জারাস। তাদেরকে আমরা চিঠি দিয়েছি, ঈদের আগে ইনশাল্লাহ একটা অভিযান চালাবো। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না নিলে আমরা আপনাকে ব্যবসা পরিচালনা করতে দিব না। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সঞ্জানা চৌধুরী এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্যাংক হিসেবে আবগারি শুল্ক কমানোর সম্ভাবনা নাকচ করলেন অর্থমন্ত্রী। বললেন 7% নিচে প্রবৃদ্ধি হওয়ার বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অগ্রহণযোগ্য। সরকারের কথার সঙ্গে কাজের মিল নেই, বাড়ছে গ্যাস, বিদ্যুৎ, পানির দাম, অবনতি হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি, মন্তব্য বেগম জিয়ার। আদালতের আদেশ গোপন করে শীর্ষ সন্ত্রাসীকে ছাড়িয়ে আনলেন এক আইনজীবী। উচ্চ আদালতে তোলপাড়, বিব্রত আইনজীবী সমিতি। ছাড়া পাওয়ার পর আসামি ফের গ্রেফতার। ইইউ বাংলাদেশকে অতি ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করায় ইউরোপে বন্ধ হয়ে গেছে সরাসরি পণ্য পরিবহন। কূটনৈতিকতার মোকাবেলার ঘোষণা বিমানমন্ত্রী। এবং ব্রিটেনে 8 জুনের নির্বাচনের শেষ মুহূর্তে সমর্থন বাড়ছে করবিনের। তরুণ ভোটাররা পাল্টে দিতে পারে হিসেব নিকেশ, ঝুলন্ত পার্লামেন্টের ইঙ্গিত বিশ্লেষকদের। রাজধানীর বেশিরভাগ শপিং মল ও মার্কেটে রয়েছে আগুনের ভয়াবহ ঝুঁকি। যে কোনো সময় অগ্নিকাণ্ডে যেমন বিপুল পরিমাণ সম্পদহানির আশঙ্কা রয়েছে, তেমনি নিরাপদে বেরিয়ে আসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় রয়েছে মানুষের জীবনের ঝুঁকি। ফায়ার সার্ভিস ও দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, যেসব মার্কেট ও শপিং মল আগুন নেভানোর নিজস্ব ব্যবস্থা রাখছে না, ঈদের আগেই তাদের লাইসেন্স বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেলিয়া সুলতানার রিপোর্ট। রাজধানীর বিভিন্ন শপিং মল আর মার্কেট প্রতিদিন লাখ লাখ মানুষের পদচারণায় মুখর থাকে। এসব মার্কেটে যে কোনো সময় শর্ট সার্কিট বা অসাবধানতা থেকে ঘটতে পারে অগ্নিকাণ্ডের ঘটনা। রাজধানীর 1126টি শপিং মল ও মার্কেটের মধ্যে 1080টি প্রাথমিকভাবে অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য প্রস্তুত নয়। বেশিরভাগ মার্কেটেই নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। যেখানে কিছু ব্যবস্থা আছে তার বেশিরভাগই আবার মেয়াদ উত্তীর্ণ। এছাড়া এলোমেলোভাবে বৈদ্যুতিক তার টানা ও পানির যথেষ্ট ব্যবস্থা না থাকাও ঝুঁকি বাড়ার অন্যতম কারণ। নির্বাপনের কোনো ব্যবস্থা নাই, কখন কি হয় বলা যায় না। পানির কোনো পর্যাপ্ত কোনো ব্যবস্থা নাই আমাদের। পর্যাপ্ত প্রাণীর ব্যবস্থা হলে ভালো হয়। তার দেখতেছেন, সবকিছু দেখতেছেন, যে কোনো সময় সার্কিট হয়ে আগুন লাগতে পারে। ফায়ার সার্ভিসের আশায় আমরা বসে থাকি। রাজধানীর একটি বহুতল শপিং মল ও অফিসের ভেতরের চিত্র এটি। এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে এভাবেই বৈদ্যুতিক তার টানা হয়েছে। এছাড়া অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় এসব শপিং মল ও মার্কেটে দাহ্য জাতীয় বস্তুর আধিক্য থাকায় বড় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। ফায়ার সার্ভিসের এক প্রতিবেদনে দেখা যায়, রাজধানীর 1126টি শপিং মল ও মার্কেটের মধ্যে 679টি খুবই ঝুঁকিপূর্ণ, 401টি ঝুঁকিপূর্ণ আর মাত্র 46টি সন্তোষজনক। বঙ্গবাজার নিউ মার্কেটের কথা যদি বলেন, গাউসিয়া মার্কেটের কথা বলেন, এগুলো খুবই ভয়াবহ এবং ডেঞ্জারাস। এখানে আল্লাহর রহমত, যদি আগুন লাগে কি পরিমাণ লোক মারা যাবে কেউ কল্পনা করতে পারবে না। তাদেরকে আমরা চিঠি দিয়েছি, যদি এতেও কাজ না হয় তাহলে আমরা ঈদের আগে ইনশাল্লাহ একটা অভিযান চালাবো। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের হুঁশিয়ারি, অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় ব্যবস্থা না রাখা হলে বাতিল করা হবে লাইসেন্স। কেউ এই ধরনের অগ্নি নিরাপত্তার ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে আমরা তাদের লাইসেন্স যে আছে সেটা আমরা বাতিল করতে পারি। অগ্নি নিরাপত্তার ব্যবস্থা না নিলে আমরা আপনাকে ব্যবসা পরিচালনা করতে দিব না। অগ্নি নির্বাপন ব্যবস্থায় ঘাটতি থাকায় গত কয়েক বছরে রাজধানীর অনেক শপিং মলেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সজাগ থাকার কথা বলেছেন ক্রেতা বিক্রেতারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বছর বছর বাড়ছে গ্যাস, বিদ্যুতের দাম, বাড়ছে বাড়ি ভাড়া ও নিত্যপণ্যের দামও। যদিও সে হারে বাড়ছে না আয়। এতে দৈনন্দিন জীবনে আয় ব্যয়ের হিসাব মেলাতে
হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এরপরও তৃতীয়বারের মতো 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা 2.5 লাখ টাকায় রাখা হয়েছে। এতে কম আয়ের করদাতারা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করেন অর্থনীতিবিদরা। আয়কর আইনজীবীদের পরামর্শ, করের বোঝা না বাড়িয়ে উচিত করের আওতা বাড়ানো। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। সরকারি হিসাবে জনগণের মাথাপিছু আয় বেড়েছে, স্থিতিশীল মূল্যস্ফীতি। তবে সাধারণ মানুষের অভিযোগ, দফায় দফায় বেড়েছে গ্যাস, বিদ্যুৎ সহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। তাই মূল্যস্ফীতি স্থিতিশীল থাকার সরকারি হিসাবের সঙ্গে কোনো মিল নেই দৈনন্দিন জীবনে। এমন প্রেক্ষাপটে গেল 2 অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকলেও এবার কিছুটা স্বস্তি চেয়েছিলেন করদাতারা। তবে 2017-18 অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়সীমা না বাড়ায় হতাশ কমায়ের করদাতারা। গ্যাস মূল্যটা অনেক বেড়ে গেছে হঠাৎ করে, যেমন ফেব্রুয়ারিতে যেটা ছিল 450 টাকা, এখন এটা 950 টাকা। যেখানে 5% টাকা বেতনে বাড়তেছে, সেখানে আমাদের খরচ বাড়তেছে দেখা যাচ্ছে 20 থেকে 25%, যার কারণে ব্যক্তিগত করের সিলিংটা কমপক্ষে 3.5 লাখ টাকা করা উচিত। এই যদি করা না হয় তাহলে ন্যূনতম করদাতারা বেশিরভাগে ক্ষতিগ্রস্ত হবে। বাড়ি ভাড়া বাড়ছে, পণ্যের দাম বাড়ছে, সবকিছু মিলে দেখা গেছে আমাদের খরচটা অনেক বেড়ে গেছে, বাট ইনকামটা ওইভাবে বাড়ে না। অর্থনীতিবিদদের মতে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ব্যক্তি খাতে করের হার অনেক বেশি। তাই নতুন ভ্যাট আইন বাস্তবায়ন সহ সার্বিক পরিস্থিতিতে নতুন অর্থ বছরে চাপে পড়বেন করদাতারা। চালের দাম বেশি আছে, নতুন ভ্যাট আইন আসছে, সেক্ষেত্রে একটা আওতা বাড়বে। টাকার বিনিময় হারও এখন দুর্বল, ফলে এখন যারা করদাতা আছেন তাদের উপরে আরো বাড়তি একটা চাপ পড়বে। সর্বনিম্ন যে স্ল্যাবটা সেটা তো 7.5% নামিয়ে আনা হয়, তাহলে যারা সাধারণ ভোক্তা আছেন তাদের কিছুটা ট্যাক্স রিলিফ হবে। কর আইনজীবীরা বলছেন, রাজস্ব আদায় বাড়াতে কমায়ের করদাতাদের উপর চাপ না দিয়ে করজাল বাড়ানোর দিকে নজর দিতে হবে এনবিআরকে। আরো করের নতুন নতুন পরিধি বৃদ্ধি করা যায়। যেসব বাড়িঘরের এখনো করের আওতায় আসে নাই সেগুলোকে করের আওতায় নিয়ে আসা। অনেক ব্যবসা প্রতিষ্ঠানও এখনো করের আওতার বাইরে রয়ে গেছে। ওইদিকে যদি জোর দেওয়া হয় তাহলে নিম্ন আয়ের করদাতাদের উপর করের বোঝা কমবে। সর্বশেষ 2014-15 অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়সীমা 2,20,000 থেকে বাড়িয়ে 2.5 লাখ টাকা নির্ধারণ করে সরকার। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সরকারের জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন হার 7% উপরে হলেও বিশ্বব্যাংক বলছে চলতি অর্থবছর প্রবৃদ্ধি অর্জন হবে 6.8%। তবে বিশ্বব্যাংকের এই পূর্বাভাসের সঙ্গে একমত নয় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তারা বলছে অগ্রগতির ধারা অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব। একই মত বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাস উদ্দিনেরও। অর্থনৈতিক অগ্রগতির বিচারে দেশের প্রবৃদ্ধি দীর্ঘদিন একই হারে ধরে রাখা ইতিবাচক বলেও মত তাদের। পূর্বের ধারাবাহিকতায় সরকারি হিসেবে চলতি 2016-17 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হিসেব করা হয়েছে 7.2%। 2017-18 অর্থ বছরে এই হার বেড়ে হবে 7.4%। জিডিপি প্রবৃদ্ধির হার। তবে এই হিসেবের সঙ্গে একমত নয় বিশ্বব্যাংক। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক প্রেক্ষাপট একটি ভঙ্গুর প্রত্যাবর্তন শিরোনামের প্রতিবেদনে বাংলাদেশ অংশে বলা হয়েছে চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি হবে 6.8%। 2017-18 অর্থ বছরে এই হার কমে হবে 6.4%। আর প্রবৃদ্ধির হার 7% পৌঁছতে হলে অপেক্ষা করতে হবে 2019-20 অর্থ বছর পর্যন্ত। তবে এর সঙ্গে একমত নন অর্থনীতি বিশ্লেষকরা। তারা বলছেন সাবধানী পদক্ষেপ হিসেবেই প্রাক্কলন কিছুটা কমিয়ে হিসেব করে বিশ্বব্যাংক। তার সঙ্গে আছে কিছু তথ্য উপাত্ত ব্যবহারের ধরন। বিশ্বব্যাংক অনেক সাবধানী প্রতিষ্ঠান, প্রজেকশন করার ব্যাপারে তারা খুব রক্ষণশীল। এমনও হয়েছে যে তারা একটা প্রজেকশন দিয়েছে, বছর শেষ হওয়ার পরে বেশিরভাগ সময়ই সরকারের প্রজেকশনের কাছাকাছি থাকে। বাস্তবানুগ ভিত্তিতে তথ্যপত্রগুলো ব্যবহার করতে পারত সেটি বিশ্বব্যাংকও এবং সরকারের দিক থেকে। তাহলে এই যে উভয়ের তথ্যপত্রের মধ্যে যে একটা ফারাক আমরা দেখতে পাই সেটা আরো কমে আসতো বলে আমাদের মনে হয়। তারা বলছেন বিশ্বের মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 6% উপরে ধরে রাখা বেশ প্রশংসনীয়। আমাদের অর্থনীতি বিগত দীর্ঘ সময় ধরে 6% উপরে তার প্রবৃদ্ধি ধরে রেখেছে। উদীয়মান মধ্যম আয়ের দেশগুলোর জন্য এটি 4.1 থেকে 4.5%। সেখানে বাংলাদেশ 6-এর উপরে এটি ধরে রেখেছে। এটি অবশ্যই একটা ইতিবাচক দিক। 15-16তে অনুমান ছিল 7.05, হয়েছে 7.1। 15-16টা তো ফার্মড আপ, চূড়ান্ত হিসাব। সেখানে যা ফর দ্য ফার্স্ট টাইম আমরা 6.1 ঘর থেকে উপরে উঠতে পারলাম, 7.11 হলো, আর এবার 7.24 হবে।
অর্থনীতিবিদরা একই সঙ্গে বলছেন জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। ব্যবস্থাপনার ক্ষেত্রে সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। 2017-18 অর্থ বছরের ব্যাংক হিসাবের উপর যে আবগারি শুল্ক আরোপ করা হয়েছে তা কমানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, 2017-18 অর্থ বছরের প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক যে প্রতিবেদন দিয়েছে সেটি অগ্রহণযোগ্য। এটা তো খামাকা কথা। This bank has been paying for a long number of years. It's nothing new. Only the rate has been increased and the threshold has been changed. Previously, whoever had 20,000, he used to pay 150. They have been paying it. তারা যা তাদের নিজের হিসাবে দেখবে, the prediction দেয়, and invariably আমাদের পারফরমেন্স তাদের চেয়ে বেটার হয়। By about September or October, when the final figures come out, they always accept our figure. So I expect that it will be not less than 7.2. সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীর বেইলি রোডে নির্মাণাধীন ভবন থেকে পড়ে 3 নির্মাণ শ্রমিকের মৃত্যু। ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। এবং কাতারি বিমানের জন্য নিজেদের আকাশপথ ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত সৌদি আরব, মিশর সহ 7 দেশের। কূটনৈতিক টানাপোড়েন সমাধানে মধ্যস্থতার উদ্যোগ কুয়েতের। বিচারপতি, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এই ইফতারের আয়োজন করা হয়। ইফতারের আগে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে বিভিন্ন টেবিলে গিয়ে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। ইফতারে প্রধান বিচারপতি এস.কে. সিনহা, পররাষ্ট্রমন্ত্রী এ.এইচ. মাহমুদ আলী, আইনমন্ত্রী আনিসুল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, 3 বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিক সহ বিভিন্ন সামরিক, বেসামরিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আমরা জানি হাদিস শরীফে রয়েছে, মহান রব্বুল আলামিন পৃথিবীতে মাহে রমজানের মধ্যে যে রোজাগুলো আমরা সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিন, গুনাহগুলোকে মাফ করে দিন। সরকারের কথার সাথে কাজের কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। বেগম জিয়া বলেন, গ্যাস, পানি ও বিদ্যুতের দাম প্রতিনিয়তই বেড়ে চলেছে। প্রতিনিয়ত অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। প্রতিনিয়ত যে রেটে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, ঠিক তেমনি ভাবে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়ে চলেছে। আওয়ামী লীগ মানুষকে ভাওতা দেওয়ার জন্য অনেক মিথ্যা কথা বলে, কিন্তু কাজে তা কখনো পরিণত করে না। এই আওয়ামী লীগই মানুষকে আশা দিয়েছিল যে 10 টাকা কেজি চাল খাওয়াবে, আজকে 50 টাকা 60 টাকা কেজি চাল। প্রতিনিয়ত গ্যাসের দাম বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে, পানির দাম বাড়িয়েছে, প্রতিটি জিনিসের দাম বাড়িয়েছে। সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে কমিশনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক। সকালে নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা জানান। এদিকে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, আগামী জুনে নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করা হবে। এরপর জুলাইয়ে অনুমোদনের পর শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। ডায়ালগের মাধ্যমে তাদের সাথে হয়তো বহুবার বসা হবে। এর মাধ্যমে তাদের সঙ্গে ইলেকশন কমিশনের যে গ্যাপ ছিল বা দূরত্ব ছিল, এটা কমে আসবে। ইলেকশন কমিশনের প্রতি তাদের আস্থা ফিরত আসবে এবং প্রত্যাশা হলো যে সকল রাজনৈতিক দল, রেজিস্টার্ড রাজনৈতিক দল সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রধান নির্বাচন কমিশনার ও তার সহকর্মীদের কাজের পরিধি সম্পর্কে আমি জেনেছি। সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে এখানে যারা কাজ করেন, আমরা তাদেরকে সর্বাত্মক সহায়তা করব। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী আব্দুল কুদ্দুস ওরফে কসাই কুদ্দুসের জামিন নিয়ে নাটকীয় ঘটনা ঘটেছে উচ্চ আদালতে। জামিন না দিয়ে আসামিকে আদালত পুলিশের হাতে তুলে দেওয়ার পর আসামির আইনজীবীর নির্দেশে ছেড়ে দেয়া নিয়ে তোলপাড় পুরো আদালত এলাকা। যদিও পরে আসামিকে হাজির করতে আইনজীবীকে বাধ্য করা হলে ধরা দেয় আসামি। সন্ত্রাসী আসামির জামিন কাণ্ডে বিব্রত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
হত্যা বিস্ফোরক সহ 8টি মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল কুদ্দুস ওরফে কসাই কুদ্দুস চট্টগ্রামের সন্ত্রাসীদের তালিকায়ও শীর্ষে সে। হত্যা চেষ্টার এক মামলায় পলাতক থাকার পর মঙ্গলবার আইনজীবীর মাধ্যমে আদালতে আগাম জামিন আবেদন করেন কুদ্দুস। অপরাধের গভীরতা বিবেচনায় জামিন না দিয়ে পুলিশের হাতে তুলে দেয় আদালত। আদালতের এই আদেশ অগ্রাহ্য করে কুদ্দুসকে ছেড়ে দিতে বলেন আসামির আইনজীবী। ছেড়ে দেওয়ার পরই লাপাত্তা আসামি। বিষয়টি আদালতের নজরে আসলে ডেকে পাঠানো হয় সংশ্লিষ্ট আইনজীবীকে। বাধ্য করা হয় আসামি কুদ্দুসকে হাজিরের। হাজির হন আসামি, আবারও গ্রেফতার করা হয় কুদ্দুসকে। কোর্ট যেভাবে দিচ্ছে আমি নিয়ে আসছি। কোর্ট কিভাবে দিচ্ছে? আটক। হ্যাঁ, কোর্ট অ্যারেস্ট করছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সাভার থানায় পাঠাবো, সাভার থানা থেকে ব্যবস্থা নেবে। ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ঘটনাটিকে দেখছেন নজিরবিহীন হিসেবে। কোর্টের নির্দেশে পুলিশ, আমাদের হাইকোর্টের পুলিশ আছে, সে পুলিশের কাছে দিয়েছিল যে আপনার বাইরে যে এই আসামিকে বাসনমন্দার ছাড়ায় না, যে আসামিকে ছেড়ে দিতে বলেছে, ফলস মিসলিড করেছে আর কি। তারপরে কোনোভাবে কোর্টের কাছে জানানো হলো, কোর্ট অর্ডার দিয়েছে জেলখানায়, আসামিকে আপনি মিসলিড করে নিয়ে যাবেন কেন? তখন ওই জুনিয়র যে ছিল রেজাউল করিম নাম, তাকে বলা হলো যে আইদার তুমি জেলখানায় যাবে অথবা আসামি জেলখানায় যাবে। আসামিকে খুঁজে নিয়ে দিলে তুমি সেফ হবা, আদারওয়াইজ আসামি না পালি তোমাকে জেলখানায় যেতে। সন্ত্রাসীর জামিন নিয়ে এমন ঘটনায় বিব্রত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আমার কোর্ট ডাকছিল, এর মধ্যে দেখি বাসের মেম্বার সে আসছে না, এটা বলতে না, এটা সিনিয়র সিনিয়র লয়ার আমার কাছে। আর ঘটনাটিকে ভুল বুঝাবুঝি হিসেবে দেখছেন আসামির আইনজীবী আব্দুল বাসেত মজুমদার। দর্শক আরে দিয়ে কথা দর্শক বলছে বোধ হয় যে না, তাকে ঘুরি দিয়া পুলিশ আটাক করো, এই জিনিসটা বোধ হয় আমাদের কমিউনিকেশন হয় নাই। তখন আমি পুলিশে বলছি সাইজ দিব, পুলিশ বুঝে তারা সাইজ দিয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সন্ত্রাসী কুদ্দুসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শাহবাগ থানা পুলিশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জেলা সদরে অবস্থিত সরকারি পোস্ট গ্রাজুয়েট কলেজগুলোর উন্নয়ন প্রকল্প সহ ৩,৭২৩ কোটি টাকার ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে জেলা সদরের সরকারি পোস্ট গ্রাজুয়েট কলেজগুলোর উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১,৬৯০ কোটি টাকা। অন্তর্বর্তীকালীন পানি সরবরাহ প্রকল্পে ৬১২ কোটি টাকা, বরিশাল জোনের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পে ৫২১ কোটি টাকা এবং খুলনা জেলা কারাগার নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২৫১ কোটি টাকা। সভা শেষে ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী। সন্ধ্যার সময়ে আরো থাকছে কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড, জিতলেই সেমিফাইনাল নিশ্চিত থ্রি লায়ন্সদের। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে হাই রিস্ক দেশ ঘোষণা করায় বাংলাদেশ থেকে ইউরোপে সরাসরি পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। অবশ্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের দাবি, বাংলাদেশের উপর ইউরোপিয়ান ইউনিয়নের কোনো কার্গো নিষেধাজ্ঞা নেই। তবে এক্সপ্লোসিভ ডিটেকটিভ সিস্টেম স্থাপন সহ 4টি শর্ত পূরণ না করলে বাংলাদেশ থেকে আকাশ ও সমুদ্রপথে কোনো পণ্য নেবে না তারা। এই নিষেধাজ্ঞার অবসানে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী। তৃতীয় দেশ হয়ে ইউরোপে পণ্য রপ্তানিতে খরচ বাড়ার পাশাপাশি রপ্তানি বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে কার্গো পরিবহন সংশ্লিষ্টরা। নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে গত বছর ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য ও এরপর জার্মানি বাংলাদেশ থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহন বন্ধ করে দেয়। নানা উদ্যোগ নেওয়ার পরেও এ নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি। এরই মধ্যে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকাভুক্ত করায় ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গ্রুপ আইএজি তার সদস্যদের বাংলাদেশ থেকে ইডিএস পরীক্ষা ছাড়া কোনো পণ্য না নিতে বার্তা পাঠিয়েছে। ১ জুন থেকে কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। এই অবস্থায় ইউরোপে সরাসরি পণ্য পাঠানো বন্ধ হয়ে গেছে। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দাবি, পণ্য পরিবহনে ইউরোপীয় ইউনিয়নের কোনো নিষেধাজ্ঞা নেই, তবে তারা যেসব শর্ত দিয়েছে সেগুলো পূরণের চেষ্টা চলছে। আমাদের উপর কিন্তু কোনো কার্গো ব্যান আরোপ করা হয়নি। অ্যাজ এ হোল কান্ট্রি হিসেবে ইউ হাই রিস্ক কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার করেছে। এটা কেবলমাত্র এয়ার কার্গোর ক্ষেত্রে নয়, এটা শিপিং এর ক্ষেত্রেও তাই। অলরেডি ইডিএস মেশিন আমরা কিনেছি এবং এটা শিপমেন্টের অপেক্ষায় আছে। আমরা আশা করছি বাই জুলাই আর ফার্স্ট উইক অফ অগাস্ট এটা এসে যাবে। এটা কিন্তু সমাধানটা করতে হবে কূটনৈতিক উদ্যোগ নিয়ে।
বাংলাদেশ থেকে প্রতিদিন আকাশপথে 500 টন পণ্য যায় বিভিন্ন দেশে, এর অর্ধেকের বেশি যায় ইউরোপে। নতুন ব্যবস্থায় তৃতীয় দেশে ইডিএস করে ইউরোপে পণ্য পাঠাতে হবে বাংলাদেশকে। এর জন্য পরিবহন ব্যয় শুধু বাড়বে না, শিডিউল মিস করলে রপ্তানিকারক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলেও জানান সংশ্লিষ্টরা। সর্বশেষ গন্তব্য এয়ারপোর্ট সি যখন ফেল করে, তা সেই ক্ষেত্রে গার্মেন্টস তার অনেক পয়সা খরচ করে, এক্সপোর্টার তার কয়েক গুণ বেশি পয়সা খরচ করে তার এক্সপোর্ট করতে হয়। সেখানে যদি সেটা ফেল করে তাহলে কিন্তু এই পুরো এক্সপোর্টটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ এই এলসির পয়সা পাই টু পাই তাকে বাংলাদেশ ব্যাংকে বুঝাই দিতে হবে। এই ব্যবসার সাথে যারা জড়িত আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হব। প্রত্যেক কেজিতে ব্যয়ভার বেড়ে যাবে 8 থেকে 10 টাকা। 1 কেজিতে আমরা 10 সেন্ট প্রফিটও করতে পারি না। 4টি শর্তের মধ্যে বিমানবন্দরে শতভাগ স্ক্যানিং এর উপযোগী মেশিন বসানো এবং র্যাব ও বিজিবি ডগ স্কোয়াড দিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের শর্ত দুটি পূরণ করা হয়েছে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বেইলি রোডের একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মারা গেছেন 3 নির্মাণ শ্রমিক। বিকেল 3টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, রূপায়ণ গ্রুপের 10তলা ভবনের লিফটের কাজ করছিলেন সায়েম, জাহাঙ্গীর ও জয়নুল। কাজের এক ফাঁকে হঠাৎ বিকট শব্দ শুনে সহকর্মীরা দৌড়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাদের নিচে পড়ে থাকতে দেখেন। পরে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত সবার বাড়ি সিলেটের গোপালগঞ্জের উত্তর আলমপুরে বলে জানিয়েছেন তার সহকর্মীরা। এদিকে পুলিশ জানিয়েছে তারা ঘটনা তদন্ত করে দেখছে। লোকের না কি একটা শব্দ নিয়ে আমরা ওখানে আসে দেখি 3টা লোক কাজ করছেন, লোক নাই বাদে আমরা নিচে আন্ডারগ্রাউন্ডে গিয়ে দেখি লোক করে আছে। রোড ঢুকছে, এখন কোন দিকে ঢুকছে তার সঠিক বলতে পারি না, কারণ এখন তাড়াহুড়ার মাঝে তো তখন মানে কোনো কিছু দেখতে হয়েছে না, তাড়াতাড়ি হসপিটালে খুঁজে আসে বিদায় কারো কিছু দেখি না। ঘটনাস্থলে গিয়েছি, সেখানে আমরা দেখেছি যে উপরে তারা যেখানে কাজ করছিল সেই জায়গাটা থেকে তারা নিচে পড়ে যায়, এরপরে ঘটনাটা ঘটে। এখন অভিযোগের ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঈদে বরিশাল ঢাকা নৌ রুটে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বুকিং এর স্লিপ জমা নেওয়া শুরু হয়েছে। সকালে বরিশাল নগরীর প্যারারা রোড এলাকায় লঞ্চ এমভি সুরভির কাউন্টারে বুকিং স্লিপ জমা নেওয়া হয়। এ সময় কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে স্লিপ জমা দেন অগ্রিম টিকিট প্রত্যাশীরা। যাচাই বাছাই শেষে আগামী 17 থেকে 19 জুনের মধ্যে কেবিনের টিকিট দেওয়া হবে যাত্রীদের। এছাড়া প্রতি বছরের মতো তৃতীয় শ্রেণীর টিকিট ভ্রমণের দিন লঞ্চে পাওয়া যাবে। এদিকে কালোবাজারি বন্ধের দাবি জানিয়েছেন যাত্রীরা। লঞ্চের অগ্রিম টিকিট বুকিং এর স্লিপ জমা নেওয়া হবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বুকিং স্লিপ জমা দিলাম, এখন আমাদের আত্মীয় স্বজন যারা আসছে ঢাকা থেকে আসবে একসাথে ঈদের আনন্দ উপভোগ করব, সেই জন্য আশা করি বুকিং অনুযায়ী আমি এই কেবিনগুলো পাবো। কিছুটা কালোবাজারি লক্ষ্য করছি, কিন্তু কালোবাজারি আশা করি তারা মানে কঠোর নজরে দেখবেন, এটা সুরভি কর্তৃপক্ষের কাছে আমরা আশা করছি। আজকে থেকে 8 জুন পর্যন্ত আমরা বুকিং স্লিপ জমা নেব। এরপরে মালিকরা যাচাই বাছাইয়ের মাধ্যমে যাতে কালোবাজারি না হয় সেজন্য তারা যাচাই বাছাইয়ের মাধ্যমে 13 থেকে 15 তারিখ পর্যন্ত টিকিটগুলো প্রদান করবে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে বনানী কবরস্থানে তার দাফনে অংশ নেন একসময় সহকর্মী, আত্মীয়স্বজন সহ অনেকে। এর আগে বেলা 11টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে লতিফুর রহমানের মরদেহ আনা হয়। সেখানে তাকে এক নজর দেখার জন্য তার সহকর্মীরা ছুটে আসেন। পরে সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া দুপুরের পর সুপ্রিম কোর্টের বিচার কাজ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এর আগে সকালে রাজধানীর সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান। প্রধান বিচারপতি হিসেবে অবসর গ্রহণের পর 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। রোজার শুরু থেকে বেশ জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো। নিজের ও পরিবারের ঈদ পোশাকের জন্য নগরবাসী ছুটছেন দেশি বুটিক হাউসগুলোতে। বিরূপ প্রকৃতি আর ফ্যাশন দুটোই মাথায় রেখে এবারের ঈদে ক্রেতাদের পছন্দ দেশীয় বুটিক হাউসগুলো। গরমে স্বস্তির জন্য আরামদায়ক পোশাকের খোঁজে যাচ্ছেন তারা। বুটিক হাউসগুলো বলছে কাপড়ের দাম রাখা হয়েছে নাগালের ভেতরে। ভিড় এড়াতে অনেকে কেনাকাটা সেরে নিলেও বেশিরভাগ ক্রেতাই ঘুরে ঘুরে কাপড় দেখে বুঝে কিনছেন। কাপড়ের মান ও দাম নিয়েও সন্তুষ্ট তারা। ক্রেতার চাহিদা অনুযায়ী সুতি আর তাঁতের আরামদায়ক কাপড় এনেছে ফ্যাশন হাউসগুলো। সঙ্গে আছে উজ্জ্বল রং আর বাহারি নকশা।
দামও রয়েছে নাগালের মধ্যে। বিক্রেতারা জানালেন আগামী সপ্তাহ থেকে আসতে শুরু করবে ঈদের আরও কালেকশন। ব্রিটেনে ৮ জুনের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সমর্থন আদায়ে লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টির প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সবশেষ জরিপে সাধারণ ভোটারদের মধ্যে জেরেমি করবিনের নেতৃত্বাধীন লেবার পার্টির জনপ্রিয়তা বাড়ছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়ে বিশ্লেষকরাও একটি ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনাই দেখছেন। তারা মনে করছেন এবারে নির্বাচনে তরুণ ভোটাররা পাল্টে দিতে পারেন হিসেব নিকেশ। এরই মধ্যে তরুণদের সমর্থন আদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছে লেবার পার্টি। বিস্তারিত লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। ব্রিটেনের নির্বাচনী মাঠে প্রচার প্রচারণায় ব্যস্ত কনজারভেটিভ, লেবার সহ রাজনৈতিক দলগুলো। নিজ নিজ ভোট ব্যাংকে ভোটারদের পাল্লা ভারী করতে দিনভর প্রচারণায় ব্যস্ত দলের শীর্ষ নেতা থেকে কর্মী পর্যায়ে সবাই। নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ব্রেক্সিট সঠিকভাবে সম্পন্ন করার জন্যই কনজারভেটিভ পার্টিকে ভোট দেওয়া প্রয়োজন বলে মনে করছেন কনজারভেটিভ দলীয় সাবেক এই এমপি প্রার্থী। ইউরোপের মধ্যে যদি ভালো করে যদি ব্রেক্সিটটাকে অন্তত না করতে পারে তাইলে কিন্তু টেরোরিজমের জন্য এই দেশ আরো আক্রান্ত হবে। অন্যদিকে অভিবাসী বান্ধব দল হিসেবে পরিচিত লেবার পার্টিকে ভোট দিলে ব্রিটেনবাসী আগামী দিনে উন্নয়নমুখী পরিবর্তন দেখতে পাবে বলে মনে করছেন লেবার দলীয়রা। ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির ঐক্যকে ধরে রাখতে লেবার পার্টির বিকল্প নেই বলেও মনে করেন তারা। লেবার সরকার যদি আমরা দেখতে চাই আমাদের কমিউনিটির স্বার্থে, তাহলে আমাদের 8 তারিখে রমজান মাসে আমরা সব বাড়ি হয়ে আমরা লেবার সরকারে দিতে হবে। গত নির্বাচনে 65 বছরের বেশি বয়সীরা যে হারে ভোট দিয়েছেন, একই হারে 25 বছরের কম বয়সীরা যদি এবার ভোট কেন্দ্রে যান তাহলে ক্ষমতাসীনদেরও সংখ্যাগরিষ্ঠতা ঝুলে যাবে। নির্বাচনকে ঘিরে ভোটের নানা বিশ্লেষণ এমনটাই ইঙ্গিত দিচ্ছে। কিছুদিন আগেও বিভিন্ন জরিপে এগিয়েছিল কনজারভেটিভ পার্টি, তবে সম্প্রতি ম্যানচেস্টার ও লন্ডনে দুটি ভয়াবহ সন্ত্রাসী হামলার কারণে ভোটারদের মাঝে মানসিকতার পরিবর্তন হতে পারে, যা কিনা পাল্টে দিতে পারে ভোটের মাঠের সব হিসেব নিকেশ। বিশ্লেষকরা ধারণা করছেন এবার হয়তো ঝুলন্ত পার্লামেন্ট হওয়ারই সম্ভাবনা বেশি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। কাতারের সঙ্গে মধ্যপ্রাচ্য সহ 7টি দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণায় চলমান টানাপোড়েনের জেরে নিজেদের আকাশ সীমায় কাতারি বিমান নিষিদ্ধ করার কাজ শুরু করেছে দেশগুলো। একই সঙ্গে কাতারও সৌদিগামী তাদের সব ফ্লাইট স্থগিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায় দেশটির বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি তাদের আকাশসীমা ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে মিশর জানিয়েছে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দুই দেশের মধ্যে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। চলমান এই কূটনৈতিক টানাপোড়েনের জেরে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়তে হয়েছে এমিরেটস, ইতিহাদ, গালফ এয়ারের মতো বড় বড় এয়ারলাইন্সগুলোকে। এদিকে কাতারের সঙ্গে 7টি দেশের চলমান ও কূটনৈতিক টানাপোড়েন বন্ধে কুয়েত মধ্যস্থতার চেষ্টা করেছে বলে জানিয়েছে দোহা। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই কথা জানায়। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে সোমবার কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, মিশর, বাহরাইন, আরব আমিরাত, ইয়েমেন, লিবিয়া ও মালদ্বীপ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গেই থাকুন সময়।